শান্তির আড্ডা। সেই বাড়িটা কেন 10 বছর ধরে বন্ধ? এই গল্পটা আমি কোনোদিন কাউকে বলিনি। আমার নাম রাহুল। আমাদের বাড়ি দুর্গাপুরের কাছেই একটা ছোট গ্রামে। ছোটবেলা থেকেই একটা বাড়ির কথা শুনে বড় হয়েছি। গ্রামের সবাই যেটাকে বলে সরকার বাড়ি। বাড়িটা গ্রামের একদম শেষ প্রান্তে, একটা পুরনো আম গাছের নিচে, ভাঙা দেওয়াল, ঝুলে পড়া জানলা, আর চারপাশে এমন এক অদ্ভুত নীরবতা যেন জায়গাটা নিজেই কিছু লুকিয়ে রেখেছে। ছোটবেলা থেকেই সবাই বলতো, ওই বাড়িটার পাছেও যাবি না, ওখানে কিছু ঠিক নেই। কিন্তু কেউ কোনোদিন পরিষ্কার করে বলেনি কেন ওই বাড়িটা 10 বছর ধরে বন্ধ। একদিন বিকেলে আমি আর আমার বন্ধু সুমন মাঠে বসে গল্প করছিলাম। হঠাৎ সুমন বলল, শুনেছিস, কাল রাতে নাকি ওই সরকার বাড়ির ভেতর আলো জ্বলছিল? আমি হেসে উড়িয়ে দিলাম, ধুর, 10 বছর ধরে বন্ধ একটা বাড়িতে আলো জ্বলবে কি করে? সুমন একটু চুপ করে থেকে বলল, আমি নিজের চোখে দেখিনি, কিন্তু কাল রাত্রে পাশের বাড়ির কাকু নাকি দেখেছে। ওর গলায় একটা ভয় মিশেছিল, যেটা আমি আগে কখনো শুনিনি। সেই রাতেই কৌতূহলটা আমাকে ঘুমাতে দিল না। রাত তখন প্রায় 12টা, চারদিক নিস্তব্ধ। হঠাৎ মনে হলো, একবার গিয়ে দেখে আসি, আসলেই কি কিছু আছে। আমি ধীরে ধীরে বাড়ি থেকে বেরোলাম, কারোর নজরে না পড়ে চুপচাপ হেঁটে গেলাম সরকার বাড়ির দিকে। রাস্তা যত এগোচ্ছিল তত যেন চারপাশটা ঠান্ডা হয়ে আসছিল। বাড়িটার সামনে এসে দাঁড়াতেই বুকের ভেতরটা কেমন চাপা চাপা লাগতে শুরু করল। হঠাৎ খচখচ খচখচ, মনে হলো বাড়ির ভেতর থেকে যেন কোনো শব্দ আসছে। আমি থেমে গেলাম, শ্বাসটা আটকে গেল। আর ঠিক তখনই আমি দেখলাম ভাঙা জানলার ফাঁক দিয়ে এক ঝলক হলুদ আলো জ্বলছে। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। 10 বছর ধরে বন্ধ একটা বাড়িতে আলো! আমি ধীরে ধীরে জানলার কাছে এগোলাম, আর ভেতরে উঁকি দিতেই আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ ভেতরে কেউ একজন দাঁড়িয়েছিল। আমি তখনও জানলার সামনে দাঁড়িয়ে, ভাঙা কাঠের ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে আছি, কিন্তু চোখ সরাতে পারছি না, কারণ ভেতরে সত্যিই কেউ দাঁড়িয়েছিল। একজন মানুষ নাকি কিছু অন্য কিছু, সেটা প্রথমে বুঝতে পারছিলাম না। ঘরের ভেতরে খুব ম্লান হলুদ আলো জ্বলছিল, মনে হচ্ছিল একটা পুরনো কেরোসিন ল্যাম্প। আলোটা একটানা নয়, হালকা কাঁপছিল, আর সেই কাঁপা আলোয় দাঁড়িয়ে থাকা ছায়াটাও বারবার দুলে উঠছিল। আমার গলা শুকিয়ে কাঠ। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো কেউ এসে উঠেছে, হয়তো গ্রামের কেউ। কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটা চিন্তা মাথায় এলো, তাহলে কেউ জানে না কেন? ঘরের ভেতরের লোকটা সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না, মাথাটা একটু নিচু, যেন মাটির দিকে তাকিয়ে আছে। আমি আরও একটু কাছে ঝুঁকলাম। হঠাৎ টক, আমার হাত লেগে জানলার ভাঙা কাঠটা একটু নড়ে উঠল। শব্দটা খুব ছোট ছিল, কিন্তু ওই নিস্তব্ধতার মধ্যে সেটা যেন বজ্রপাতের মতো শোনালো। ভেতরের সেই ছায়াটা হঠাৎ থেমে গেল। তারপর খুব ধীরে সে মাথাটা তুলল। আমার বুক ধড়ফড় করতে শুরু করলো। আমি স্থির হয়ে গেলাম। ওটা এখন সরাসরি আমার দিকেই তাকিয়ে আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, তার চোখ আমি দেখতে পাচ্ছি না। মুখের জায়গাটা অন্ধকারে ঢাকা, অথচ আলো ঠিকই পড়ছে। আমি আর থাকতে পারলাম না, ধীরে ধীরে পিছিয়ে আসতে গেলাম। ঠিক তখনই চি, ঘরের ভেতর থেকে দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করল। আমি জমে গেলাম। দরজাটা এতদিন বন্ধ ছিল,
তাহলে এটা খুলছে কিভাবে? দরজার ফাঁকটা বড় হতে লাগলো, আর ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। সে বাতাসে একটা গন্ধ ছিল, পুরনো পচা ভেজা মাটির মতো, যেন অনেক দিন ধরে কিছু একটা পচে আছে। আমি আর 1 সেকেন্ডও দাঁড়াইনি, পেছন ফিরে দৌড়ে পালালাম। রাস্তা দেখা যাচ্ছিল না ঠিক মতো, তবুও থামিনি। মনে হচ্ছিল কেউ আমার পেছনে হাঁটছে। না, শুধু হাঁটা নয়, ধীরে ধীরে আমায় অনুসরণ করছে। আমি একবারও পিছনে তাকাইনি। বাড়ি ফিরে দরজা বন্ধ করে দিলাম। হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়লাম। মা ঘুমিয়েছিল, কাউকে কিছু বললাম না। সারা রাত ঘুম আসেনি। বারবার মনে হচ্ছিল জানলার ওপাশে দাঁড়ানো সেই জিনিসটা এখনো আমাকে দেখছে। পরদিন সকালে আমি সুমনের কাছে গেলাম, সবকিছু খুলে বললাম। সুমন একদম চুপ করে শুনছিল। তারপর হঠাৎ বলল, তুই কি পাগল নাকি? ওখানে গেছিস? আমি বললাম, তুই নিজেই তো বলেছিলি আলো জ্বলছিল। সুমন ধীরে ধীরে মাথা নাড়ল, তারপর খুব নিচু গলায় বলল, আমি তোকে শুধু অর্ধেক কথা বলেছিলাম। আমি অবাক হয়ে তাকালাম, মানে? সুমন বলল, গতকাল শুধু আলোই জ্বলেনি, কেউ একজন চিৎকারও করেছিল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। চিৎকার? সুমন বলল, হ্যাঁ, আর সেই চিৎকারটা মানুষের মতো ছিল না। আমি আর কিচ্ছু বলতে পারলাম না। ঠিক তখনই সুমন আমার দিকে তাকিয়ে একটা কথা বলল, চল, আজ রাতেই আবার যাই। আমরা আবার সেই বাড়িতে ঢুকলাম। সুমনের কথা শুনে প্রথমে আমি রাজি হতে চাইনি। গত রাতের ঘটনাটা এখনো মাথার ভেতর ঘুরছে। জানলার ওপাশে দাঁড়ানো সেই ছায়া, দরজার ধীরে ধীরে খুলে যাওয়া, আর সেই অদ্ভুত গন্ধ, সবকিছু এতটাই বাস্তব ছিল যে আমি নিজেকেই প্রশ্ন করছিলাম, আমি কি সত্যি ওটা দেখেছি? কিন্তু সুমন থামার ছেলে না। সে বারবার বলছিল, দেখ, যদি সত্যিই কিছু থাকে তাহলে আমাদের জানা উচিত। আমি বললাম, তুই বুঝছিস কি বলছিস? ওখানে কিছু ঠিক নেই। সুমন একটু চুপ করে থেকে বলল, তাই তো জানতে হবে, আসলে কি আছে ওখানে। সারা দিনটাই অদ্ভুত একটা টেনশনে কাটল। আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, আজ রাতে আবার যেতে হবে। মনে হচ্ছিল আমি নিজেই নিজের বিপদ ডেকে আনছি। তবুও কৌতূহলটা ভয়ের থেকেও বড় হয়ে উঠছিল। রাত প্রায় 11টা। আমরা দুজন চুপচাপ বেরোলাম। গ্রামের রাস্তা তখন একদম ফাঁকা। দূরে কোথাও কুকুর ডাকছে। আকাশে চাঁদ ছিল, কিন্তু মেঘে ঢাকা, ফলে আলো খুব কম। আমরা দুজন টর্চ নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু সুমন বলল, একদম দরকার না হলে জ্বালাবি না, কেউ দেখে ফেলতে পারে। আমি কিছু বললাম না। যত আমরা সরকার বাড়ির দিকে এগোচ্ছিলাম, তত চারপাশটা অস্বাভাবিক নিস্তব্ধ হয়ে যাচ্ছিল, যেন সব শব্দ হঠাৎ বন্ধ হয়ে গেছে। না পোকামাকড়ের আওয়াজ, না হাওয়ার শব্দ, শুধু আমাদের পায়ের শব্দ। বাড়িটার সামনে এসে দাঁড়াতেই আমার বুক ধড়ফড় করতে লাগলো। গত রাতের সবকিছু আবার মনে পড়ে গেল। আমি ধীরে ধীরে বললাম, চল ফিরে যাই। সুমন মাথা নাড়ল, না, এখন আর না। আজ একটা জিনিস আলাদা ছিল। গতকাল বাড়িটার দরজা বন্ধ ছিল, কিন্তু আজ দরজাটা আধ খোলা। আমরা দুজন একে অপরের দিকে তাকালাম। কেউ কিছু বললাম না। সুমন ধীরে ধীরে দরজাটা ঠেলে খুলল। ক্যাচ! পুরনো কাঠের দরজার শব্দটা এত জোরে হলো যে মনে হলো পুরো গ্রাম শুনে ফেলবে। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস গায়ে লাগলো। একটা অদ্ভুত গন্ধ, পচা, ভেজা আর পুরনো কিছু একটা। মনে হচ্ছিল এই বাড়িটা বহু বছর ধরে শ্বাস নিচ্ছে না। আমরা টর্চ জ্বালালাম। আলোটা পড়তেই দেখি ঘরের ভেতর সবকিছু এলোমেলো, ভাঙা আসবাবপত্র, মেঝেতে ধুলো, দেওয়ালে কালো দাগ। কিন্তু একটা জিনিস দেখে আমার গা শিউরে উঠল, মেঝেতে তাজা পায়ের ছাপ। আমি ধীরে ধীরে বললাম, দেখ, এটা তো নতুন। সুমন নিচু হয়ে দেখল, তারপর বলল, হ্যাঁ, কেউ এখানে এসেছে।
আমার মাথায় তখন একটা কথাই, তাহলে আমরা একা না। আমরা ধীরে ধীরে ভেতরের দিকে এগোলাম। ঘরটার শেষে একটা করিডোর ছিল, সেখানে পুরো অন্ধকার। টর্চের আলো পড়তেই দেখা গেল করিডোরের দেওয়ালে অনেকগুলো পুরনো ছবি টাঙানো। আমি কাছে গিয়ে একটা ছবিতে আলো ফেললাম, আর ঠিক তখনই আমার হাত কেঁপে উঠল। ছবিটাতে একটা পরিবার দাঁড়িয়ে, বাবা, মা আর একটা ছোট ছেলে। ছবিটার নিচে ধুলো জমে থাকা একটা নাম লেখা, সরকার পরিবার, 2014। আমি সুমনের দিকে তাকালাম। এটাই তো ওই বাড়ির মালিক। সুমন ধীরে ধীরে মাথা নাড়ল, তারপর বলল, শুনেছি 10 বছর আগে এই পরিবারটা হঠাৎ উধাও হয়ে যায়। আমি বললাম, মানে কোথায় গেল? সুমন বলল, কেউ জানে না। ঠিক তখনই ঠক 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 করিডোরের ভেতর থেকে শব্দ এলো। আমরা দুজন থেমে গেলাম। শব্দটা আবার এলো, ঠক ঠক ঠক, যেন কেউ ভেতর থেকে দেওয়ালে আঘাত করছে। আমার গলা শুকিয়ে গেল। আমি ধীরে ধীরে বললাম, ওটা কি? সুমন ফিসফিস করে বলল, ওটা ভেতর থেকে আসছে। করিডোরের একদম শেষ মাথায় একটা দরজা ছিল। দরজাটা বন্ধ, আর শব্দটা সেই দরজার ওপাশ থেকেই আসছে। আমরা ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে শব্দটা জোরে হতে লাগল, ঠক ঠক ঠক, যেন কেউ মরিয়া হয়ে বেরোতে চাইছে। আমি বললাম, না, এটা ঠিক না, আমরা ফিরে যাই। কিন্তু সুমন থামল না। সে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তার হাত ধীরে ধীরে দরজার হ্যান্ডেলে গেল, আর ঠিক তখনই শব্দটা হঠাৎ থেমে গেল। পুরো নীরবতা। আমরা দুজন একে অপরের দিকে তাকালাম। আমার মনে হচ্ছিল ওপাশে কেউ দাঁড়িয়ে আছে, ঠিক দরজার পাশে। সুমন ধীরে ধীরে দরজাটা ঘোরাতে গেল। দরজার ওপাশে যাচ্ছিল। সুমনের হাতটা তখনও দরজার হ্যান্ডেলের উপর। আমার মনে হচ্ছিল এখনো সময় আছে, থাম। কিন্তু আমি কিছু বলতে পারলাম না। আমার গলা দিয়ে কোনো শব্দই বেরোচ্ছিল না। সুমন ধীরে ধীরে হ্যান্ডেলটা ঘোরালো। ক্লিক, দরজাটা আনলক হয়ে গেল। আমরা দুজন একসাথে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। তারপর দরজাটা আস্তে আস্তে খুলতে শুরু করল। ভেতরটা পুরো অন্ধকার। টর্চের আলো ফেলতেই দেখা গেল একটা ছোট ঘর। ঘরের মেঝে জুড়ে ধুলো, কিন্তু মাঝখানে একটা জায়গা একদম পরিষ্কার, যেন কেউ নিয়মিত সেখানে দাঁড়ায়। আমরা ধীরে ধীরে ভেতরে ঢুকলাম, আর ঠিক তখনই আমার চোখ পড়ল ঘরের দেয়ালে। দেয়াল জুড়ে আঁচড়ের দাগ। না, শুধু দাগ না, নখ দিয়ে খোঁচানো চিহ্ন। এমনভাবে আঁচড়ানো যেন কেউ ভেতর থেকে বেরোবার চেষ্টা করেছে। আমার গা শিউরে উঠল। আমি ফিসফিস করে বললাম, এগুলো মানুষ করেছে? সুমন কিছু বলল না। সে মেঝের দিকে তাকিয়েছিল। আমি ওর চোখের দিক অনুসরণ করলাম, আর আমার বুক থক করে উঠল। মেঝেতে ধুলোয় লেখা কিছু একটা। আমি টর্চটা কাছে নিয়ে গেলাম। ধুলো সরিয়ে লেখা, আমাদের বাঁচাও। আমার হাত কাঁপতে শুরু করল। আমি পেছনে সরে গেলাম। সুমন, এটা কি লিখেছে? সুমন নিচু গলায় বলল, যারা এখানে ছিল। ঠিক তখনই ধাপ, ঘরের দরজাটা হঠাৎ জোরে বন্ধ হয়ে গেল। আমরা দুজন একসাথে চমকে উঠলাম। আমি ছুটে গিয়ে দরজাটা খুলতে গেলাম, কিন্তু দরজাটা নড়ল না। আমি জোরে ধাক্কা দিলাম, খুল খুল, কিন্তু কোনো লাভ হলো না। ভেতরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। একটা ভারী চাপা অনুভূতি চারপাশে। আর ঠিক তখনই আমরা দুজন একসাথে একটা শব্দ শুনলাম, টাপ টাপ টাপ, যেন কেউ খালি পায়ে হাঁটছে। শব্দটা আমাদের পেছন থেকে আসছে।
আমরা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। টর্চের আলো কাঁপতে কাঁপতে পেছনে পড়ল। প্রথমে কিছুই দেখা গেল না, শুধু অন্ধকার। তারপর আলোটা একটু ডান দিকে ঘোরাতেই আমার বুক যেন থেমে গেল। ঘরের কোণায় একটা ছোট ছেলে দাঁড়িয়ে, তার শরীর কাদায় ভরা, জামা ছেঁড়া, মাথা নিচু, চুলগুলো মুখ ঢেকে রেখেছে। সে নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে। আমি কথা বলার চেষ্টা করলাম। কে কে তুমি? কোনো উত্তর নেই। হঠাৎ সে ধীরে ধীরে মাথাটা তুলল, আর ঠিক তখনই আমার হাত থেকে টর্চটা পড়ে গেল। কারণ তার চোখ পুরো কালো, কোনো সাদা অংশ নেই, শুধু গভীর ফাঁকা কালো। সুমন আমার হাত শক্ত করে ধরল। আমি অনুভব করলাম তার হাত কাঁপছে। ছেলেটা হঠাৎ এক পায়ে এগোল। টাপ! ঘরের ভেতরের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। সে আবার এক পায়ে এগোল। টাপ! আমরা পেছাতে লাগলাম, কিন্তু পেছনে তো দেয়াল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। ঠিক তখনই ছেলেটা থেমে গেল। তারপর খুব ধীরে সে একটা কথা বলল। তার গলাটা একদম শুকনো, ফাটা। ওরা এখনো এখানেই আছে। আমার মাথা ঘুরতে লাগলো। ওরা কারা? ছেলেটা কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে হাত তুলল আর ঘরের একদম অন্ধকার কোণার দিকে আঙুল দেখালো। আমরা দুজন সেই দিকে তাকালাম, আর ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে আরও কয়েকটা ছায়া নড়ে উঠল। অন্ধকারের ভেতর থেকে যখন সেই ছায়াগুলো নড়ে উঠল, আমার মনে হলো আমরা ভুল জায়গায় চলে এসেছি। না, শুধু ভুল না, আমরা এমন কিছুর মধ্যে ঢুকে পড়েছি যেখান থেকে ফেরা যায় না। টর্চটা তখন মাটিতে পড়েছিল। আলোটা একদিকে কাত হয়ে পড়ে আছে, আর সেই আলোয় অন্ধকারের ভেতরকার ছায়াগুলো একটু একটু করে স্পষ্ট হয়ে উঠছিল। প্রথমে একটা, তারপর দুটো, তারপর তিনটে। ধীরে ধীরে বুঝতে পারলাম ওরা মানুষ, কিন্তু ঠিক মানুষও না। তাদের শরীরগুলো অস্বাভাবিক রকম শুকনো, যেন বহুদিন কিছু খায়নি। জামা কাপড় ছেঁড়া, মাটিতে মাখামাখি। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তাদের মুখ, কারণ তাদের সবার চোখ ওই ছেলেটার মতোই, পুরো কালো। আমার মাথার ভেতর তখন একটা কথাই বাজছিল, এরা কারা? ছেলেটা তখনও আমাদের সামনে দাঁড়িয়ে। সে ধীরে ধীরে বলল, আমরা এখানেই ছিলাম। আমার গলা শুকিয়ে গেল। আমি কষ্ট করে বললাম, তোমরা সরকার পরিবারের? ছেলেটা একটু থামল, তারপর মাথা নাড়ল। আমার বুক ধক করে উঠল। মানে, এরা সবাই সেই পরিবার? ঠিক তখনই পিছনের একটা ছায়ার সামনে এগিয়ে এলো একজন মহিলা। তার মুখটা ফ্যাকাশে, চোখ কালো, কিন্তু তার গলায় একটা ভারী কষ্ট মিশেছিল। সে ধীরে ধীরে বলল, আমাদের কেউ খুঁজতে আসেনি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কি কি হয়েছিল তোমাদের? মহিলাটা ধীরে ধীরে কথা বলতে শুরু করল। 10 বছর আগে এক রাতে আমরা সবাই ঘুমোচ্ছিলাম। তার গলা কেঁপে উঠছিল। হঠাৎ দরজায় কেউ নক করল। ঠক ঠক ঠক। আমার বুকের ভেতর কেঁপে উঠল। এই শব্দটা আমরা তো একটু আগেই শুনেছি। মহিলা বলল, আমার স্বামী দরজা খুলতে গিয়েছিল। সে এক মুহূর্ত থামল, তারপর খুব নিচু গলায় বলল, ওই ভুলটাই আমরা করেছিলাম। ঘরের ভেতর হঠাৎ ঠান্ডা আরো বেড়ে গেল। দরজার ওপাশে কেউ ছিল না। আমি চুপ করে শুনছিলাম, কিন্তু দরজা খোলার পর ওটা ভেতরে ঢুকে পড়ে। আমার গলা শুকিয়ে গেল। ওটা মানে কি? মহিলা
মহিলাটা আমাদের দিকে তাকালো। তার কালো চোখের ভেতর যেন অন্ধকার নড়ে উঠল। সে বলল, আমরা জানি না, ওটা মানুষ না, ছায়াও না, কিন্তু ওটা আমাদের একে একে নিয়ে গেল। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমরা চিৎকার করেছিলাম, দরজা বন্ধ করেছিলাম, এই ঘরের ভেতর লুকিয়েছিলাম। সে চারপাশে তাকালো, কিন্তু ওটা ভেতরেই ছিল। আমার বুক ধরফর করতে লাগলো। ওটা আমাদের ছেড়ে দেয়নি। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। তারপর সেই ছোট ছেলেটা ধীরে ধীরে বলল, আমরা বের হতে পারিনি। আমার চোখ বড় হয়ে গেল। মানে, তোমরা তো এখন... সে আমার কথা কেটে দিয়ে বলল, আমরা এখনো বের হতে পারিনি। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। তাহলে তোমরা... মহিলাটা ধীরে ধীরে বলল, আমরা মারা গেছি। ঘরের ভেতর যেন সব শব্দ থেমে গেল। আমার হাত কাঁপতে লাগলো। তাহলে তোমরা এখানে কেন? ছেলেটা এবার আমাদের একদম কাছে চলে এলো। সে খুব ধীরে বলল, কারণ ওটা এখনো এখানেই আছে। আমার বুক কেঁপে উঠল। ওটা? ছেলেটা মাথা নাড়ল। তারপর ধীরে ধীরে সে আমাদের পেছনের দিকে তাকালো। আমার শরীর জমে গেল, কারণ আমরা তো ঠিক সেই দিকেই দাঁড়িয়ে আছি। আমি আর সুমন একসাথে ধীরে ধীরে পেছনে তাকালাম। আর ঠিক তখনই ঘরের অন্ধকার এক জায়গায় ঘন হয়ে উঠতে লাগলো, যেন ছায়াগুলো একসাথে জড়ো হচ্ছে। তারপর সেই অন্ধকারের ভেতর থেকে একটা লম্বা বিকৃত মানুষের মতো ছায়া বেরিয়ে এলো। তার কোনো স্পষ্ট মুখ নেই, কিন্তু আমি অনুভব করছিলাম ওটা আমাদের দেখছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। ছেলেটা ফিসফিস করে বলল, ওটা কাউকে ছেড়ে দেয় না। কেউ আসলে বের হতে পারেনি। ঘরের ভেতর সেই অন্ধকারটা ধীরে ধীরে আকার নিচ্ছিল। আমার মনে হচ্ছিল ওটা আমাদের সামনে দাঁড়িয়ে নেই, ওটা আমাদের চারপাশে ছড়িয়ে পড়ছে। আমি আর সুমন দেয়ালের সঙ্গে ঠেকে দাঁড়িয়ে। পালানোর কোনো রাস্তা নেই। দরজাটা বন্ধ, জানলা নেই, আর আমাদের সামনে ওটা, সেই ছায়াটা ধীরে ধীরে নড়ছিল। তার কোনো স্পষ্ট শরীর নেই, তবুও মনে হচ্ছিল একটা লম্বা মানুষ আমাদের দিকে ঝুঁকে আছে। আমার বুক ধড়ফড় করছিল। মাথায় শুধু একটা কথাই, বাঁচতে হবে, এখান থেকে বেরোতে হবে। আমি হঠাৎ দরজার দিকে ছুটলাম, পুরো জোরে ধাক্কা দিলাম। ধাম! দরজাটা কেঁপে উঠল, কিন্তু খুলল না। সুমনও এসে ধাক্কা দিতে লাগলো, খুল খুল খুল! কিন্তু কোনো লাভ হলো না। পেছন থেকে একটা ঠান্ডা বাতাস এসে গায়ে লাগলো। আমরা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। সেই ছায়াটা এখন আমাদের আরো কাছে। ঘরের ভেতর আলোটা একদম কমে গেছে। টর্চটা নিজে থেকেই নিভে গেল। এখন শুধু অন্ধকার, আর সেই অন্ধকারের ভেতর আমরা একা না। আমি হঠাৎ অনুভব করলাম কেউ আমার কানের কাছে এসে দাঁড়িয়েছে। একটা ঠান্ডা ফাটা গলা ফিসফিস করে বলল, তোমরাও এখানেই থাকবে। আমার পুরো শরীর জমে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। সুমন আমার হাত শক্ত করে ধরেছিল। আমি অনুভব করছিলাম তার হাত ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি চিৎকার করে বললাম, সুমন, হাতটা শক্ত করে ধর। কোনো উত্তর নেই। আমি তার দিকে তাকালাম, আর আমার বুক থেমে গেল। সুমন আমার পাশেই দাঁড়িয়ে, কিন্তু সে নড়ছে না। তার মাথা নিচু, চুল মুখ ঢেকে রেখেছে, একদম সেই ছেলেটার মতো। আমি কাঁপতে কাঁপতে বললাম, সুমন। সে ধীরে ধীরে মাথাটা তুলল, আর আমি দেখলাম তার চোখ পুরো কালো,
আমি পিছিয়ে গেলাম, সে এক পা এগোলো। টাপ, ঠিক সেই একই শব্দ। আমি চিৎকার করে দরজার দিকে দৌড়ালাম। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল। আমি আর কিছু না ভেবে বাইরে দৌড়ে বেরিয়ে এলাম। ঠান্ডা হাওয়া, খোলা আকাশ। আমি দৌড়াতে থাকলাম, পেছনে তাকাইনি। অনেকক্ষণ দৌড়ে যখন থামলাম, আমি গ্রামের রাস্তায়। আমি বেঁচে গেছি, আমি সত্যিই বেঁচে গেছি। পরের দিন সকালে গ্রামের মানুষজন জড়ো হয়েছে। আমি শুনলাম সুমন নিখোঁজ, কেউ তাকে খুঁজে পাচ্ছে না। আমি চুপ করেছিলাম, কিচ্ছু বলিনি, কারণ আমি জানতাম সে কোথায় আছে। তারপর থেকে আমি আর কখনো ওই বাড়ির দিকে যাইনি। কিন্তু কিছু জিনিস আমি ভুলতে পারিনি। প্রতি রাত ৩টের সময় আমার ফোনে একটা শব্দ রেকর্ড হয়। আমি কখনো সেটা চালাই না, কিন্তু একদিন ভুল করে প্লে হয়ে গেছিল, আর সেখানে একটা ফাটা গলা শোনা যাচ্ছিল। রাহুল, তুই পালাতে পেরেছিস, কিন্তু আমরা এখনো এখানে আছি। আমি ফোনটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু তার আগে আমি আর একটা শব্দ শুনেছিলাম। ধীরে ধীরে পায়ের শব্দ। টাপ টাপ টাপ, যেন ওটা আমার দিকেই আসছে।